প্রিয় আইনি শিক্ষার্থীবৃন্দ, আমার অন্যান্য বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমি আপনার সিআরপিসির 1898 এর খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা এখন আপনাদের সাথে একটু আলোচনা করব। ধারাটা হচ্ছে আমাদের 190। 190 মিনস হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের অপরাধ আমলে নেওয়া, সিআর মামলার অপরাধ আমলে নেওয়া, বা নালিশি মামলা গ্রহণ আর কি, অপরাধ আমলে নেওয়া। নালিশি মামলা কিভাবে আমলে নেয় সেই পদ্ধতিটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। মুখে মুখে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এটা আপনি মেমোরাইজ করতে পারবেন। তো আম, একজন ম্যাজিস্ট্রেট 190 দ্বারায় আপনার অপরাধ আমলে নেয়। এবং কয় ধরনের, কোন কোন টাইপের ম্যাজিস্ট্রেট আপনার অপরাধ আমলে নিতে পারে? এক নম্বর হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ম্যাজিস্ট্রেট। সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য ম্যাজিস্ট্রেটও আপনার অপরাধ আমলে নিতে পারে। এছাড়া 190 সাবসেকশন 4-এ বলা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটও, সরকার যদি ক্ষমতা দেয় বা হাইকোর্টের সাথে পরামর্শ করে সরকার যদি ক্ষমতা দেয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও ক্ষমতা মামলা গ্রহণ করার ক্ষমতা প্রদান করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও। এবং আপনার যে গ্রাউন্ডে, 3টা গ্রাউন্ডে মামলা অপরাধ নিতে পারে। গ্রাউন্ডগুলি হচ্ছে আপনার, 1 নম্বর হচ্ছে নালিশের মাধ্যমে, 1 নম্বর গ্রাউন্ড নালিশের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে পুলিশ রিপোর্টের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে নিজস্ব চিন্তা এবং সন্দেহ বা কোনো গোপন তথ্য পেলে ম্যাজিস্ট্রেট সরাসরি মামলা গ্রহণ করতে পারে। আপনার উল্লেখ্য যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও অভিযোগ ও রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে, তবে এরা হচ্ছে নিজস্ব চিন্তা বা নিজস্ব সন্দেহ থেকে অপরাধ আমলে নিতে পারবে না। যে 3টি উৎসের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতিতে অপরাধটি আমলে নিবে এটা স্পেসিফিক্যালি আপনার সিআরপিসিতে কোথাও বলা নেই। তবে কিছু মামলা নজির আর কিছু মামলা সিদ্ধান্ত উচ্চ আদালতের, হাইকোর্ট, উচ্চ আদালতের ফৌজদারি কার্যবিধি ও উচ্চ আদালতের বিভিন্ন আপনার মামলার যে সিদ্ধান্ত পর্যালোচনা করে যেই সিস্টেমে মামলাটা আমলে নিতে হয়, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখন বলবো। নালিশি মামলার ভিত্তিতে, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার যে পদ্ধতিটা, নালিশি দরখাস্ত বা নারাজি আবেদনের ভিত্তিতে নালিশি মামলায় ফৌজদারি কার্যবিধি 200 ধারায় আপনার অধীনে জবানবন্দি গ্রহণ করে এবং 200 ধারায় অধীনে দেওয়া বিবৃতি থেকে যখন আপনার দেখবে যে এই মামলাটা আমলে নেওয়ার মতো গ্রাউন্ড আছে, তখনই মামলাটা আমলে নিবে। এবং প্রাইমা ফেসিয়া দেখবে যে এই দুইটা থেকে আপনার টেস্ট করে জবানবন্দি নিয়ে চেক করে দেখবে, যদি প্রাইমা ফেসিয়া থাকে, আপাতদৃষ্টিতে প্রাইমা ফেসিয়া উপাদান বিদ্যমান থাকে, তাহলে মামলাটা আমলে নিবে। নালিশি দরখাস্ত, নালিশকারী, অভিযুক্ত এবং সাক্ষীদের নালিশি দরখাস্ততে যেই দরখাস্তটা করবে, নালিশি দরখাস্ত যে মামলাটা করবে, সেখানে সাক্ষীদের ঠিকানা, সাক্ষীদের ফোন নাম্বার, সাক্ষীদের নাম ঠিকানা ঠিক মতো থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার এই নালিশি দরখাস্তটা আপনার নামঞ্জুর করতে পারে। কিন্তু আপনার নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা এবং সাক্ষীদের নাম ঠিকানা ঠিকভাবে থাকতে হবে। এটা প্যানাল কোডের আপনার দণ্ডনীয় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 দ্বারা বর্ণিত শর্তগুলো পূরণ হয়েছে কিনা এটা ম্যাজিস্ট্রেট নিশ্চিত করবেন। এসব উল্লেখ্য বিষয় পর্যালোচনা বিশ্লেষণ করলে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে অপরাধ আমলে নেবেন। ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয়, সাক্ষী টাক্ষী সবকিছু, অভিযোগটা যদি সুন্দরভাবে দেওয়া হয়, তাহলে আপনার ম্যাজিস্ট্রেট অপরাধটা আমলে নেবে। এই জন্যই অ্যাডভোকেটটাই আপনার
মানুষ অ্যাডভোকেটটা যে কি জন্য হায়ার করে, এই জন্যই হায়ার করে, মামলাটা সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য, নাহলে ম্যাজিস্ট্রেট অ্যাকসেপ্ট করবে না। এরপর আমরা গেলাম পুলিশের পুলিশের রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া। এজাহার বা এফআইআর দায়ের করার পর ম্যাজিস্ট্রেট নির্দেশে তদন্ত শেষে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। এক্ষেত্রে পুলিশের রিপোর্ট যাদের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের রিপোর্টের বাইরের কোনো ব্যক্তিকে আসামি হিসেবে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, কিন্তু তাদের লিস্টের বাইরে তাদের রিপোর্টের যেই নাম দেওয়া হয়েছে তাদেরকে বাদ দিয়ে নেওয়া যাবে না। আরো 2-4টে ইন করা যাবে, কিন্তু তাদেরকে বাদ দেওয়া যাবে না। এবং এফআইআর উল্লেখিত জব্দ তালিকা, মেডিকেল সার্টিফিকেট, সুরতাল প্রতিবেদন 161, 164 ধারায় জবানবন্দি, দোষ স্বীকারোক্তি, কেস ডায়েরি ইত্যাদি বিবেচনা মামলাটা আমলে নিতে পারেন। এসব বিষয় বিশ্লেষণ ও সন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন। এরপর লাস্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে অন্য উপায়ে বা নিজস্ব জ্ঞান অনুসারে অপরাধ আমলে নেওয়া। অন্য উপায়ে নিজস্ব জ্ঞান অনুসারে যে মামলাটা নেবে, যারা 190-1 ঘ অনুসারে অপরাধ সংঘটনের বিষয়ে পুলিশ রিপোর্টের বাইরে এবং অন্য যে কোনো লোকের মাধ্যমে মারফত কাছ থেকে কোনো খবর পেয়ে বা ম্যাজিস্ট্রেট জানাশোনা কোনোভাবে জেনে বা যদি কোনো অপরাধের যদি নিউজ হয়, পত্রিকা নিউজ হয়, তাহলে কোনো রিপোর্টের দরকার হয় না। ম্যাজিস্ট্রেট যদি টেলিভিশনে রাতের বেলা একটা নিউজ দেখে আসে, সকালে কোর্টে এসে দেখে যেন এটার মামলা, তারা তো নিশ্চিত নিয়ে নিব। তো আপনার এখানে কোনো রিপোর্ট কিচ্ছু লাগে না। এটা হচ্ছে একেবারে নিজস্ব গতিতে 190-1 ঘ ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন, যা সোমোটো আমলে নেওয়া বলে গণ্য করা হয়। একে সোমোটো আমলে নেওয়া বলে গণ্য করা হয়। তাহলে এই পর্যন্তই। কোনো কিছু ভুল হলে প্লিজ একটু কমেন্টস করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং আগামী বার কাউন্সিল পরীক্ষা সামনে জানুয়ারিতে হয়ে যেতে পারে। ভালোভাবে পড়াশোনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।